ভোরের নরম রোদে প্রকৃতি সবেই প্রাণবন্ত হয়ে উঠতে শুরু করেছে। একটু একটু করে গগনপটটা রাঙিয়ে সূর্যিমামা লেগে পড়েছে রোজকার কাজে। আজ আকাশের রং গাঢ় নীল, কোথাও কোনো সাদা মেঘ দেখা যাচ্ছে না। অবনী মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে আছে। তার দু চোখে একরাশ স্নিগ্ধতা ফুটোফুটি খাচ্ছে। একটু আগে সে ব্যাগ গুছিয়েছে। উদ্দেশ্য কটা দিন বান্ধবীর বাড়ি থেকে আসা। এতে উড়ে এসে জুড়ে বসা ব্যাচেলর ভাড়াটের সমস্যাও মিটবে। আবার বাবা মায়ের অহেতুক ঝগড়ার বাতিকটা খানিকটা কমবে বলে আশা করা যায়। অবনী হাই তুলে চুলগুলো হাত খোঁপা করে নিল। মা খোঁপা করলে চুলগুলো এত সুন্দর গুছালো হয়, আর অবনী করলেই সব ঘোড়ার লেজের মতো ছুটে যায়। তবুও বিভিন্ন সময় নানা প্রয়োজনে খোঁপাটা সে আয়ত্ত করার চেষ্টা করে। কি একটা ভেবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখল সে। দু চোখে স্পষ্ট অনিদ্রার ছাপ। পড়াশোনার লাটে উঠিয়েও রাত জাগা বন্ধ করা যায়নি। ব্যাপারটা নেহাতই দুঃখজনক। ইন্টার লাইফ থেকে এই রাত জাগার ভূতটা সেই যে জেগে ধরেছে, আর ছাড়াছাড়ির নাম নেই। এভাবে চলতে থাকলে মঞ্জুলিকা হতে খুব বেশি দিন লাগবে না। তার ভাবনার মাঝেই হুট করে কানে আসে মকবুল সাহেবের গলা ফাটানো চিৎকার। এ কি, তুমি এমন খিস মেরে গেলে কেন? আমেনা, আমেনা! সকাল সকাল বাবার এহেন চিৎকার শুনে অবনী একরকম ছুটে এলো। এসে দেখতে পেল রান্নাঘরে জ্ঞান হারিয়ে পড়ে থাকা মাকে। ব্যাপারটা মস্তিষ্কের নিউরনে পৌঁছাতেই সেও একরকম চিৎকার শুরু করলো। ওদিকে উপরতলার জারিফ তখনও গভীর ঘুমে বিভোর। গত রাতের কুকুর বিভ্রাট আর নতুন বিছানার ঝামেলা চুকিয়ে একটু আগেই তার চোখ দুটো লেগে এসেছিল। কিন্তু মকবুল সাহেব আর তার কন্যার ক্রমাগত চিৎকারে তার সেই ঘুম আর গাঢ় হয় না। মনে মনে কষিয়ে এই পাগলখানার সবগুলো লোককে গালমন্দ করে আর মোছা ভেঙে আস্তে ধীরে সে বিছানায় উঠে বসল। সে এখনো বুঝতে পারছে না সাত সকালে আবার কি হলো। আবার কি কোনো নতুন ঘটনা? অবশ্য এই পরিবারে নতুনত্ব বলে কিছু নেই। এরা বছরের 12 মাস, মাসের 30 দিন এমন ঝগড়া করেই কাটায়। একটা দিন তাদের সাথে কাটিয়ে জারিফের রীতিমতো নাভিশ্বাস উঠে গেছে। কানের কাছে বাজছে ম্যাঁ ম্যাঁ করতে থাকা অবনী নামক ক্যাসেট। মুহূর্তে জারিফের মস্তিষ্ক সচল হয়ে উঠল। মা, তার মানে আমেনা বেগম, তার কি কিছু হয়েছে? এ বাড়িতে একমাত্র এই মানুষটিই তাকে মাথায় করে রাখছে। তার কিছু হলে জারিফের জেল জরিমানা হবার সম্ভাবনা আছে। ঘটনার ভয়াবহতা ভাবতে ভাবতেই সে এক প্রকার সিঁড়ি বেয়ে গড়িয়ে নিচে নামলো। নামতেই চোখ গেল রান্নাঘরের সামনে দাঁড়ানো বাপ বেটির দিকে। মকবুল সাহেব উদ্ভ্রান্তের মতো আমেনা বেগমের চারপাশ ঘুরছেন আর অদ্ভুত সব শব্দ করছেন। তার হাতে একটা ডালঘুটনি। এই মুহূর্তে এটার কি কাজ জারিফ তা কিছুতেই বুঝতে পারল না। অবনী তখনও মায়ের কাঁধ ধরে উদ্বিগ্ন গলায় বারবার জানতে চাইছে, মা কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? আমেনা বেগম নিশ্চল। তার নরণচরণ না দেখে মকবুল সাহেব কাঁদো কাঁদো গলায় অনেকটা বিচার দেওয়ার মতো করে বললেন, দেখ মা, তোর মা কেমন হয়ে গেছে। আমি তো একটু লুচি খেতে বলেছি, তাতে এমন চোখ উল্টে এরকম স্ট্যাচু হওয়ার কি আছে বলতো? আমেনা, আমেনা রে, তোমার মনে কি কোনো দয়া মায়া নাই? বুড়ো মানুষটাকে লুচি খাওয়ানোর ভয়ে এমন খিস খেয়ে গেলা? জারিফ বিট ঠেলে সামনে এসে দাঁড়ালো। সে আমেনা বেগমের দিকে তীক্ষ্ণ নজরে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর নাড়ি পরীক্ষা করে গভীর মুখে মকবুল সাহেবের দিকে ফিরে বললেন, আঙ্কেল, কেস তো সিরিয়াস। অবনী পাগল হয়ে উঠল, ব্যস্ত গলায় শোধালো, কি বলছেন? কি হয়েছে মায়ের? আমি কি ডাক্তার নাকি? আমি জানবো কিভাবে কি হয়েছে? অবনী বিরক্ত হলো লোকটার হটকারিতায়। চিরবিরিয়ে বলল, না জানলে এত পণ্ডিত সাজছেন কেন সরুন। জারিফ সরার বদলে আরো এক কদম এগিয়ে বসল।
তার চোখে মুখে এখন গভীর চিন্তার ছাপ, যেন সে কোনো জটিল বৈজ্ঞানিক রহস্যের সমাধান করছে। অবনীর সরুন বলাটা তার কানেই গেল না। সে আমেনা বেগমের হাতের তালু ঘষতে ঘষতে মকবুল সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমার তো সন্দেহ হচ্ছে। অবনী আরো একবার জারিফকে বিশ্বাস করে ফেললো, জানতে চাইলো, কি সন্দেহ? জারিফ গলার স্বর খাদে নামিয়ে ফিস ফিস করে বলল, আপনার গুণধর পিতা তার হাতে থাকা অস্ত্রটা দিয়ে আন্টির ভবলীলা সাঙ্গ করে দিয়েছে কিনা কে জানে। শাট আপ! অবনী চিৎকার করে উঠল, এই ছেলেটার সমস্যা কি? এই সময়েও সে এই ধরনের বাজে রকমের রসিকতা করার সাহস পাচ্ছে কোথায়? অবনী মনে মনে ঠিক করলো, আর একবার মুখ খুললেই ফালতু লোকটাকে কষিয়ে একটা চড় লাগাবে। তার ভাবনার মাঝে জারিফ উঠে দাঁড়ালো। অনুমতির তোয়াক্কা না করে কোত্থেকে পানি এনে ঢেলে দিল আমেনা বেগমের মুখে। তার এই কাজে আমেনা বেগম পিটপিট করে চোখ মেললেন। অতঃপর আচমকায় গলা ছেড়ে চিৎকার করতে শুরু করলেন, বাবা গো মা গো, কোমরটা গেল গো! বুড়ো বয়সে বুড়ো বয়সে কোমর ভাগলাম গো! এই মকবুল, আমায় হসপিটালে নাও জলদি, আমি মরে যাচ্ছি ব্যথায়। অজ্ঞাততার হম্বিত বুকে প্রাধান্য দিয়ে চটজলদি একটা সিএনজি ডেকে আনা হলো। আমেনা বেগমকে কোনোমতে দরাদরি করে তাতে তোলা হলো। জারিফকেও যেতে হলো, কারণ মকবুল সাহেব একা এই বিপদ সামলাতে পারবেন না। সবটুকু রাস্তা আমেনা বেগম ব্যথাত শব্দ শুনে কাটলো। জারিফের এবার সত্যি সত্যি ভয় হচ্ছে। এই বয়সে মাজার হাড় ভাঙলে ব্যাপারটা খুব একটা সুখকর হবে না। শেষে দেখা যাবে তার কোমর মালিশ করতেই আলাদা দুজন লোক লাগবে। মজার সব খাবার দাবার তো জুটবেই না, উল্টো এই পাগলখানায় নতুন কাজের লোকের আমদানি ঘটবে। হাসপাতালে ঢুকেই আমেনা বেগম যেন নতুন প্রাণ ফিরে পেলেন। ট্রলি থেকে স্ট্রেচারে শোয়ানোর সময় তার চিৎকার শুনে ইমার্জেন্সির অন্য রোগীরা ভাবল হয়তো কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে। অথচ ঘটনা আসলে কি তা কেউই জানে না। সাত সকালে শুকনো মেঝেতে আছাড় খেয়ে তিনি জ্ঞান হারালেন কি করে, তাই যেন বড় রহস্য। মায়ের চিৎকার শুনে অবনী একদম ভেঙে পড়েছে। নোনা জলের আনাগোনায় তার চশমার গ্লাসটা ঘোলা হয়ে আসছে। ওদিকে আমিনা বেগম কর্তব্যরত এক ইন্টার্ন ডক্টরকে সামনে পেয়েই অনুনয় করে উঠলেন, ডাক্তার সাহেব, আমার মনে হয় হাড়গোড় সব পাউডার হয়ে গেছে, আমাকে বাঁচান প্লিজ। ডাক্তার কাঁচুমাচু হয়ে চেক আপ শুরু করতেই আমিনা বেগম তার হাত সরিয়ে দিলেন, বললেন, আরে ধুর, আপনি তো ধরতেই জানেন না। ব্যথায় আমি পটল তোলার পথে, আর আপনি কেবল প্রেশার মাপছেন। আমার কোমরের এক্স-রে করেন জলদি। বেচারা ডাক্তার ধমক খেয়ে চুপসে গেল। বিব্রত মুখে সে কিছু টেস্ট লিখে চলে গেল। তাকে দেখে মনে হলো না তিনি আর এমুখো হবেন। প্রায় ঘন্টা দুয়েক পর আমেনা বেগমের রিপোর্টগুলো হাতে এলো। এবারও আগের ডক্টরই এলো। রিপোর্ট হাতে তিনি সহজ গলায় বললেন, প্রেশারটা একটু হাই, এছাড়া আর সব রিপোর্ট একদম ঠিকঠাক আছে। চিন্তার কোনো কারণ নেই, কোমরের কোনো চোট নেই, হাড়টার একদম ঠিক আছে। কথাটা আমেনা বেগমের কানে যেতেই তিনি যেন বারুদ হয়ে ফেটে পড়লেন। এতক্ষণ স্যালাইন নেওয়ার ভান করে শুয়ে থাকলেও এবার তরবরিয়ে উঠে বসলেন। ডক্টর দেখে তর্জনী উঠিয়ে বললেন, কি বললেন সব নর্মাল? আমি কি এই সাত সকালে তাহলে ঘুরতে আসলাম? বলে পাশ করেছেন কোত্থেকে শুনি? সার্টিফিকেট কি টাকা দিয়ে কিনেছেন নাকি? আমার কোমর আমি বুঝি না, আপনি বেশি বোঝেন। আবার করান টেস্ট, এই টেস্ট আমি মানি না। ডাক্তার বেচারা থতমত খেয়ে বলতে চেষ্টা করলেন, আপনি অযথা উত্তেজিত হবেন না, রিপোর্ট যা বলছে। রাখেন আপনার রিপোর্ট। রিপোর্ট কি আমার ব্যথা চেনে? একেবারে অপদার্থ সব। মকবুল, চলো, এই কসাইখানা থেকে এক্ষুনি আমাকে নিয়ে চলো, আমি অন্য হসপিটালে যাব। আতরাঙ্গে এক পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে জারিফের। কদমে কদমে এদের নাটক দেখা লাগছে।
কয়েক ঘন্টায় হাসপাতালে হুলস্থুলুস লাগিয়ে শেষ অবধি আমিনা বেগমকে বাসায় আনা হয়েছে। তাকে আনা নেওয়ার চক্করে দুপুরের কারোরই খাওয়া হয়নি। বলা বাহুল্য, রান্নাই যেখানে হয়নি সেখানে খাবার খাওয়ার তো কোনো সুযোগ নেই। অগাতা জারিফ বাইরে থেকে কয়েক প্যাকেট বিরিয়ানি কিনে আনলো সকলের জন্য। এই বেলায় মকবুল সাহেব মুচকি মুচকি হেসে গদগদ হয়ে খাবার খেলেন। মনে হলো খাবার আনার ঘটনায় তার চেয়ে বেশি খুশি আর কেউ হয়নি। খেতে খেতে তিনি জারিফকে স্বভাবসুলভ খোঁচা দিয়ে বললেন, যাতে আতেল হলেও একটু বুদ্বুদ্দি আছে মানতে হবে। জারিফের ততক্ষণে খাওয়া শেষ। শব্দ করে ডেকর তুলে সে বলে উঠল, আগে কোকসহ ৯৬০ টাকা বিল এসেছে, আর যাতায়াত ভাড়া বাবদ ৪০ টাকা, গুনে গুনে মোট ১,০০০ টাকা মাস শেষে বাড়ি ভাড়া থেকে কম পাবেন। চমকে উঠলেন মকবুল সাহেব। হতভম্ব গলায় বললেন, কিসের বিল? এই যে আরামে বসে খাচ্ছেন সেই খাবারের বিল। মকবুল সাহেব এবার খেপে গেলেন। দরাজ গলায় বললেন, ওরে হতভাগা, আমার টাকায় তুমিও গান্ডে পিণ্ডে গিললে। জারিফ একটু বিব্রত হতে দেখা গেল না। সে যেন মকবুল সাহেবের থেকে এমন কথা আশা করছিল, তাই জবাবও সে চট করে দিল, এটাকে বলে পারিশ্রমিক। সকাল থেকে খাটাখাটুনি বাবদ প্রাপ্ত পারিশ্রমিক। মকবুল সাহেব এবার ভীষণ খেলেন। একটা হাড় তার গলায় বিঁধতে বিঁধতে বেঁচে গেল। ডক করে এক গ্লাস পানি খেয়ে তিনি অবিশ্বাসের দৃষ্টিতে জারিফের দিকে তাকিয়ে রইলেন। আমিনা বেগম সোফায় শুয়ে আছেন। তার পায়ের নিচে দুটো কুশন রাখা। মাজার ব্যথার সাথে পায়ের নিচে কুশন রাখার সম্পর্ক ঠিক কোথায় তা কোনো সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তারও হয়তো বলতে পারবে না। আপাতত তিনি বেশ আয়েশ করে বিরিয়ানি খাচ্ছেন। তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে তিনি একটু আগে গোটা হসপিটাল মাথায় উঠিয়ে ফেলেছিলেন। তার মাজার ব্যথা নিয়েও তাকে এখন কোনোরকম হম্বিতম্বি করতে দেখা যাচ্ছে না। একবেলায় কোনোরকম ওষুধ ছাড়াই তা আবার ঠিক হলো কিনা কে জানে। জারিফের কথা শুনে তিনি খাওয়া থামিয়ে দিলেন। মকবুল সাহেব ততক্ষণে আবারও ফুঁসে উঠছেন, পারিশ্রমিক? আমার ঘরের অন্ন ধ্বংস করে এখন আমার কাছেই বিল চাইছো? বলি, লজ্জা শরম কি কুকুরকে খাইয়ে এসেছো? জারিফ সেই কথা জবাব দিল না। গ্লাসে কোক ঢালতে ব্যস্ত হয়ে বলল, লজ্জা হলো নারীর ভূষণ। আমি ছেলে মানুষ, এসব রেখে কি করব বলুন? এতক্ষণ মায়ের পাশে চুপচাপ বসে থাকলেও জারিফের এই চরম দৃষ্টতা দেখে অবনী আর স্থির থাকতে পারল না। আশ্চর্য গলায় বলল, আপনি তো দেখি আস্ত একটা সুবিধাবাদী লোক। একটা মানুষ অসুস্থ, তার মাঝেও আপনি এমন বিল ধরিয়ে দিচ্ছেন। সে অবনী রাহেন কথাতেও জারিফ ভকরালো না। তার ভিতর ইতস্তত ভাব তো এলোই না, উল্টো সহজ গলায় বলল, আপনি তো এমন ভাবে বলছেন যেন বিল আনা কাবিননামার কাগজ ধরিয়ে দিয়েছি। জারিফের কথায় ডাইনিং রুমে এবার সশব্দ বাজ পড়ল। মকবুল সাহেব আঁতকে উঠে বললেন, কাবিননামা? কাবিননামা এলো থেকে? ঘটনার আকস্মিকতায় অবনী প্রতিক্রিয়া করতে বলে গেছেন। এভাবে ধুম করে কথা ঘুরে কাবিননামায় এসে ঠেকবে তা সে ঘুণাক্ষরেও কল্পনা করেনি। জারিফ আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো, স্পষ্ট করে বলল, তো ভাবখানা তো এমনই করলেন। একটু থেমেই অবনীর দিকে দু কদম এগিয়ে তীক্ষ্ণ গলায় বলল, লজিক্যাল হন। খাবার কিনে এনেছি মানে আমি ইনভেস্ট করেছি, আর ইনভেস্টমেন্টের রিটার্ন চাওয়া কোনো অপরাধ নয়। জারিফ চলে যেতেই অবনী ধপ করে সোফায় বসে পড়ে। একের পর এক জারিফের ভিন্ন ইঙ্গিতের কথাগুলো মনে করে মাথা চেপে অসহায়ের মতো বলে ওঠে, এ কোন বিপদে ফেললে আল্লাহ। আমেনা বেগম মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দোটানায় পড়েন। স্বামীর বিপরীতে যেতে গিয়ে সত্যি কোনো বিপদ ডেকে আনছেন না তো? তাছাড়া কে জারিফ, কি তার পরিচয়? কিছু না জেনে এভাবে তাকে বাড়িতে থাকতে দেওয়াটা কি ঠিক হচ্ছে? না, আজই এর প্রয়োজনীয় কাগজপত্র সব চাইতে হবে।
খোঁজ নিয়ে দেখতে হবে কোনো পুলিশি রেকর্ড টেকর্ড আবার আছে নাকি। শেষে নিজের খোঁড়া গর্তে নিজের পা হরকালে কান্না করারও সুযোগ মিলবে না। মকবুল সাহেব তখনও আঙ্গুলে লেগে থাকা বিরিয়ানির অবশিষ্ট মশলার দিকে নির্নিমেষে তাকিয়ে আছেন। তাকে দেখতে অনেকটা পাথরের মতো লাগছে। জারিফের ওই ইনভেস্টমেন্ট আর কাবিননামা শব্দ দুটো তার মগজে কোনো এক জটিল রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ফেলেছে। তার মনে হচ্ছে বিরিয়ানির ১,০০০ টাকা নয়, জারিফ আসলে তার সারা জীবনের সঞ্চয় আর শান্তি দুটোতেই থাবা বসাতে এসেছে। আমেনা বেগম এক পলক মেয়ের দিকে তাকিয়ে মুহূর্তেই একটা সচেতন সিদ্ধান্ত নিলেন। এতক্ষণ জারিফকে ঢাল হিসেবে ব্যবহার করলেও এখন তার মনেও খটকা লাগছে। ছেলেটা বড্ড বেশি চটর-পটর করে। তাছাড়া কথায় আছে অতিভক্তির চরের লক্ষণ। জারিফের ক্ষেত্রেও আসলে বিষয়টা অনেকটাই তেমন। বিবেক জাগ্রত হতেই তিনি মকবুল সাহেবকে উদ্দেশ্য করে বললেন, শুনছ, খেয়ে দেয়ে তো পেট উঁচিয়ে বসে আছো, বলি কাজের কাজ কি কিছু করবে, নাকি আমাকে সব বলে দেওয়া লাগবে? যাও নতুন ভাড়াটের যাবতীয় কাগজ টাগজ নিয়ে পুলিশ ভেরিফিকেশন করে আসো। এভাবে যাচাই বাছাই ছাড়া তো কাউকে থাকতে দেওয়া যায় না। মকবুল সাহেব চমকে উঠলেন। আমিনা বেগম নিজ মুখে কথা বলেছে, এ তো পৃথিবীর সপ্তম আশ্চর্য। সুযোগ পেয়ে মকবুল সাহেব ধীর গলায় বললেন, গরিবের কথা বাসি হলে সত্যি হয়, এই কথা যখন কাল রাত থেকে বলছিলাম তখন তো পাত্তা দেওনি, এখন বোঝো ঠেলা। স্ত্রীর রক্তচক্ষু দেখে তৎক্ষণাৎ তিনি নিজের বলা গরিবের কথা গিলে ফেললেন। কানে এলো স্ত্রীর ঝাঁঝালো গলার সুর। কানে এলো স্ত্রীর ঝাঁঝালো গলার স্বর। কাল কি হয়েছিল তা আমি ভালোই জানি। এখন এসব বাদ দিয়ে বর্তমান নিয়ে কথা বলো। এই যে ১,০০০ টাকার বিল ধরিয়ে দিয়ে বীরদপে উপরে গেল, ওর নারী নক্ষত্র সব আমার এখনই চাই। পুলিশে দেবা নাকি গোয়েন্দা বিভাগে দেবা তা আমি জানি না, তবে ওর কোনো আজেবাজে রেকর্ড থাকলে আজই ওকে এ বাড়ি থেকে ঘাড় ধরে বিদায় করব। মকবুল সাহেব এবার তেড়ে ফুঁড়ে উঠলেন। স্ত্রীর সমর্থন যখন একবার পাওয়া গেছে তখন আর পায় কে। এঁটো হাতে তিনি তোড়জোড় করে উপরতলায় গেলেন। ফিরে এলেন একগুচ্ছ কাগজ নিয়ে। মুখখানা তার চুপসে আছে, সেদিকে তাকিয়ে অবনী কৌতূহল ধরে রাখতে পারল না। অজানা ভয় নিয়ে জানতে চাইল, কি হয়েছে বাবা, এত চিন্তিত লাগছে কেন তোমাকে? কোনো সমস্যা? মকবুল সাহেব কাগজগুলো মেয়ের হাতে ধরিয়ে ভালো করে এঁটো হাতটা ধুলেন। মন খারাপ করে ধীর গলায় বললেন, একবার চাইতেই দিয়ে দিল। আমি ভাবলাম খানদানি বন্দুকটা বের করে একটু ভাব নেব, সেই সুযোগই দিল না। বাবার শিশুসুলভ কথাবার্তায় বিরক্ত হলো অবনী। প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাতামাতি তার বাবা মার এক অসহনীয় স্বভাব। তাদের মতো হেঁয়ালি করা অবনীর রক্তে নেই। সে তার দাদার মতোই খুঁতখুঁতে। জারিফকে নিয়ে কাল থেকে সে দুশ্চিন্তায় আছে। এখন কাগজ হাতে পেয়েও আর অপেক্ষা করার কোনো মানে হয় না। দ্রুত হাতে ভোটার আইডি কার্ডের লেখায় মন দিল সে। দ্বিতীয় লাইনে চোখ যেতে সে চমকে উঠল, অস্পষ্ট ডেকে উঠল, বাবা! মকবুল সাহেব চমকালেন না। হাত ধুয়ে আয়েশ করে তিনি আমিনা বেগমের পাশে বসলেন। আয়োজন করে কাগজগুলো হাতে নিয়ে পড়তে শুরু করলেন। নাম জারিফ শাহনেওয়াজ, পিতার নাম শাহনেওয়াজ চৌধুরী। এটুকু পড়তেই তার চোখ দুটো বড় হয়ে এলো। হতভম্ব গলায় বললেন, শাহনেওয়াজ? দ্রুত হাতে আরো কয়েকটি কাগজ ঘেঁটে দেখলেন। প্রায় সাথে সাথেই তার মুখখানা শুকিয়ে এলো। বাঁ হাতে টাক মাথাটাকে ঘষে তিনি অপ্রস্তুত গলায় বললেন, সর্বনাশ হয়েছে আমেনা। আমিনা বেগম এতক্ষণে কোমর ব্যথার নাটক ছেড়ে সোজা হয়ে বসলেন। উদ্বিগ্ন গলায় জানতে চাইলেন, কি হয়েছে? শাহনেওয়াজ আমায় গত মাসে বলেছিল তার ছেলে ইন্টার্নশিপ করতে আসবে। আমি যেন একটু খেয়াল লক্ষ্য রাখি। হ্যাঁ তো, তো জারিফ আসলে তারই ছেলে। বেটার ছেলে নামে চৌধুরী লাগাইনি বলে বুঝতে পারিনি একদম। শাহনেওয়াজ ভাই। আমিনা বেগমের গলায় রাজ্যের অবিশ্বাস
এই লোকটিকে তিনি চেনেন, আর চিনবেন নাই বা কেন? তারার মকবুলের বিয়ে তো তিনিই দিয়েছিলেন। তার সহযোগিতা না পেলে এতিম মকবুলের হাতে কখনোই আমেনা বেগমকে তুলে দিতেন না তার সচ্ছল পরিবার। লজ্জায় আমেনা বেগমের কণ্ঠ থিতু হয়ে আসছে। আগে প্রায় প্রায় ফোন কলে কথা হতো তার সাথে। ধীরে ধীরে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ততা বাড়লে কথাবার্তা কমে আসে। জারিফ সেই শাহনেওয়াজ ভাইয়ের ছেলে। মকবুল সাহেব হাঁসফাঁস করতে লাগলেন, ইতস্ত গলায় বললেন, চৌধুরীর পোলারে এ কি খেল দেখালি বাপ! গত ২৪ ঘন্টায় এই বাড়ির আবহাওয়া ঠিক কতটা বদলে গেছে তার নিজের চোখে না দেখলে অবনী হয়তো বিশ্বাসই করতে পারত না। যে মকবুল সাহেব গতকালও জারিফকে ভিতর ডিম আর অকাল কুণ্ডমা বলে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিতে চেয়েছিল, তিনি এখন তাকে বাবা বাবা ডেকে মাথায় তুলে নাচছেন। ড্রয়িং রুমের এই হঠাৎ বদলে যাওয়া দৃশ্যটা অবনীর নিকট কেন যেন দৃষ্টিকটু ঠেকল। সোফায় ঠিক মাঝখানে রাজকীয় ভঙ্গিতে বসে আছে জারিফ। তার একপাশে আমেনা বেগম প্লেটে করে আপেল কেটে খাওয়াচ্ছেন। তাকে দেখে মনেই হচ্ছে না যে সে সকাল সকাল মাজা ভেঙে বাড়ি হসপিটাল সবখানে কুরুক্ষেত বাঁধিয়েছেন। অবনীত একবার আতঙ্কগ্রস্ত হয়ে জানতে চেয়ে বসে, তোমার না মাজা ব্যথা, তুমি উঠছো কেন মা? প্রায় সাথে সাথেই আমেনা বেগম তার সমস্ত দুশ্চিন্তা উড়িয়ে করে বসেন এক সরল স্বীকারোক্তি, ধুর, এসব তো জারিফকে এ বাড়িতে রাখার জন্য নাটক করছিলাম। হ্যাঁ, অবনীর হতবাক দশা বাড়িয়ে আমেনা বেগম সহজ গলায় বললেন, আরে তখন এমন না করলে কি আর তোকে হোস্টেলে যাওয়া থেকে আটকাতে পারতাম? না তোকে আটকাতে পারতাম, না জারিফকে জায়গা দিতে পারতাম। সাধারণ একটা ভাড়াটিকে রাখতে মায়ের এত বড় নাটক রটিয়ে ফেলার ব্যাপারটা ঠিক করে হজম করার আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। মকবুল সাহেব কোত্থেকে একটা হাত পাখা এনে তা দিয়ে জারিফকে বাতাস করতে শুরু করছেন। সিলিং ফ্যান ফুল স্পিডে ঘোরার পরও তার এই হাত পাখার বাতাসের কি যৌক্তিকতা থাকতে পারে, অবনীর তা বোধগম্য হলো না। অবনী দূর থেকে চোখ মুখ কুঁচকে এই আদিক্ষেতা দেখছে। একে তো বাবার বন্ধু শাহনেওয়াজ আঙ্কেলের ছেলে, তার উপর একমাত্র সন্তান। এই সত্য উন্মোচিত হওয়ার পর বাবা মায়ের এই বলবদলটা বড্ড অসহায় লাগছে। শেষ সহ্য করতে না পেরে সামনে এগিয়ে গেল, বিরক্ত মাখায় গলায় বলল, তোমাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেল? ফ্যান চলছে তো, আবার হাত পাখা দিয়ে বাতাস করছো কেন? মকবুল সাহেব মেয়ের কথায় মোটেও ভকরালেন না, উল্টো ধমকে উঠলেন, তুই কি বুঝবি চৌধুরীর ছেলেটা কাল সারা রাত ঘুমোতে পারেনি, এই গরমে বাচ্চাটার কষ্ট হচ্ছে না। যা তুই গিয়ে বরং জারিফ বাবার জন্য তোর হাতে সেই স্পেশাল পুডিংটা বানিয়ে নিয়ে আয়। যা যা জলদি যা। পুডিং? বিকেল গড়ালেও রোদের তাপ একটু কমেনি। এই প্রচণ্ড গরমে চুলার আঁচে দাঁড়িয়ে পুডিং বানানোর কথা শুনে অবনীর মেজাজ সপ্তম আসমানে চড়ে গেল। হবে সে বাবা মায়ের জীবনে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তাতে তার কি? শুরু থেকে তার বলা বেফাঁস সব কথা তো আর এই পূর্ব পরিচিত তকমা দিয়ে ঘোচানো যাবে না। তাহলে তাহলে সে কেন এই অতিরিক্ত আহ্লাদপন্না সায় দিবে? অবনী মুখের উপর শক্ত গলায় কিছু একটা কড়া জবাব দিতে চাইল, ঠিক তখনই জারিফ খুব শান্ত গলায় বলে উঠল, আরে আঙ্কেল, কি যে বলেন, এই গরমে মিস অবনীকে আর কষ্ট করতে হবে না। তাছাড়া তাছাড়া কি বাবা, আমার আবার মিষ্টিতে অ্যালার্জি। কথাটা বলার সময় তার গাঢ় দৃষ্টি অবনীতে নিবদ্ধ ছিল। বাবা মায়ের সামনেই তার ইঙ্গিতপূর্ণ কথা শুনে অবনীর দাঁতে দাঁত পিষল। মনে হলো এই মিষ্টি অপছন্দ কথাটা অবনীকে উদ্দেশ্য করেই বলা। এতক্ষণে বিরক্তির পারদ যেন এবার আকাশ ছুঁল, কানে এলো তার বাকি কথাটুকু, বরং আমি ভাবছিলাম সন্ধ্যায় আপনাদের দুজনকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসবো। এমন ব্যাচেলর বিড়ম্বনা সামলানোর পর আপনাদেরও তো একটা রিফ্রেশমেন্ট দরকার, তাই না? জারিফের মুখে এমন পরিণত আর নম্র কথা শুনে
মকবুল সাহেব এবং আমেনা বেগম তো গলে একেবারে জল। তাদের প্রসন্ন মুখ দেখে মনে হলো জারিফের মতো ভালো ছেলে পৃথিবীতে আর দুটো নেই। অথচ তারা খেয়ালই করলো না খুন সন্তর্পণে সে এড়িয়ে গেছে অবনীকে। দুজনকে নিয়ে ঘুরে আসবে, আর অবনী সে কি এই পরিবারের বাহিরের কেউ? আর সে কি তার এই ব্যাচেলরের বিড়ম্বনা সহ্য করেনি? লোকটা কি তাহলে উদ্দেশ্য প্রবণিত ভাবে অবনীর সাথে নীরব যুদ্ধে নামতে চাইছে? রজনীকালে যান্ত্রিক দুনিয়ার শোরগোল ছাপিয়ে যে স্নিগ্ধতার চাদরে সেজে উঠে ধরণী তা দেখতে পাওয়া বড়ই সুখকর। ঘড়ির কাঁটায় সময় রাত 2:30টার আশেপাশে। চারপাশ নিস্তব্ধ, বিস্তীর্ণ আকাশের বুকে আজ গোলগালে একটা চাঁদ উঠেছে। চাঁদের নরম আলোয় অবনীর ঘরটা বেশ মায়াবী রূপ নিয়েছে। রোজকার অভ্যাস মতো আজ রাতেও তার চোখে ঘুম নেই। একটানা পড়তে পড়তে গলাটা শুকিয়ে আসায় পানির খোঁজে সে রান্নাঘরের দিকে পা বাড়ালো। কিন্তু সেখানে গিয়ে সে থমকে দাঁড়ালো। রান্নাঘরে এই মাঝরাতেও টুংটাং শব্দ হচ্ছে, ভেতর থেকে ভেসে আসছে মৃদু আলোর রেখা। এত রাতে কে এখানে মা? কে ওখানে? অবানির গলা কিছুটা বিভ্রান্ত লাগছে। ভুলভাল কিছু তার মস্তিষ্কে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে। সেই উৎকণ্ঠা মুহূর্তেই বাড়িয়ে দিল একটি ছায়ামূর্তির নড়াচড়া। বাবা ব্যতীত অন্য কোনো পুরুষ মানুষের আভাস পাওয়া মাত্রই সে চমকে উঠল। পিছু হটে বাবাকে ডাকতে চাওয়া অবনীর মনোযোগ সরে একটি গা জ্বালানো হাসি মুখ দেখে। জারিফ রান্নাঘরের দরজা গলিয়ে মাথা বের করে সবগুলো দাঁত বের করে হাসছে। সূক্ষ্ম সেই আলো তার ফোনের ফ্ল্যাশ লাইট থেকে আসছিল। এই মুহূর্তে সে ফ্ল্যাশ লাইটটিকে নিজের মুখ বরাবর ধরে দাঁত বের করে হাসছে। তাকে দেখতেই অবনী ফুঁসে উঠল। এতক্ষণে সব ভয় তার রাগ হয়ে ঝরে পড়ল। মাঝরাতে চোরের মতো ঘুরছেন কেন? জারিফ আশ্চর্য হলো। অবুঝ গলায় জানতে চাইল, চোর? বাড়িওয়ালার মেয়ের মন-টন চুরি হয়ে গেছে নাকি? হুঁ। জারিফ একজন উৎকৃষ্ট মানের চতুর লোক। যে কোনো কথা সে মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে। ব্যাপারটা ইতিমধ্যেই অবনীর জানা থাকায় সে এবার আর ভরকাল না। উল্টো শ্লাঘনাত্মক গলায় বলল, তার মন তার জন্য উন্মুক্ত নয় যে চুরি হবে। জারিফ এবার অধর কামড়ে মৃদু হাসল। প্রথমবারের মতো সহজ গলায় জানতে চাইল, কফি খাবেন? তার বলার ধরন বড্ড সাবলীল। তাকে দেখে মনে হচ্ছে মাঝরাতে আরেকজনের বাসায় এসে তাকে কফি অফার করা একটা সাধারণ ব্যাপার। এই মুহূর্তে তার ব্যস্ত রূপটি দেখে বোঝার উপায় নেই সে কি লেভেলের দূত এক লোক। অবনী হঠাৎ করে খেয়াল করলো সে উদ্দেশ্যহীন ভাবে লোকটিকে আগাগোড়া পরখ করছে। ব্যাপারটা মাথায় আসতেই সে খানিকটা অপ্রস্তুত হলো। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, চিনি 1 চামচ। জারিফ কথা বলতে বলতেই কফি বানিয়ে ফেলেছে। দুটো মগে কফি ঢেলে সে এগিয়ে গেল দরজায় দাঁড়ানো অবনীর দিকে। একটা কাপ এগিয়ে দিয়ে ভদ্রভাবে বলল, শুনেছি চাঁদের আলোয় কফি খেলে তার স্বাদ বহুগুণ বেড়ে যায়। অবনী তার বলার ধরন বুঝল, তবুও না বোঝার ভান করে বলল, আমার ঘরে বরাবরই চাঁদের আলোরা ফুটুফুটি খায়, কোনো একদিন ট্রাই করে দেখব। জারিফ ফোনের ফ্ল্যাশ লাইটটা এবার অবনীর চোখ বরাবর তাক করল। তীব্র আলোতে অবনীর চোখ দুটো মুদে এলো, কর্ণকুহরে হানা দিল তার শীতল গলার স্বর, চাইলে ছাদেও আসতে পারেন, ভাড়াটের আপত্তি নেই। কথাটা বলেই সে ধীর পায়ে উপরে উঠে গেল। অন্ধকারে ফেলে রেখে গেল হতবিহ্বল অবনীকে। লোকটা কি এইমাত্রই তাকে নিজের বাড়িতে নিজেরই ছাদে ঢোকার পারমিশন দিয়ে মজা করলো? মুহূর্তে কি হলো কে জানে। অবনী নিঃশব্দে ছাদের দিকে পা বাড়ালো। চাঁদের আলো মুখ মেখে অবনীদের ছাদটা আজ অসম্ভব সুন্দর হয়ে আছে। একবারের জন্য মনে হলো ছাদে না এলে চমৎকার দৃশ্যটা
তার দেখা হতো না। কার্নিশে রাখা টবগুলোতে সদ্য কুড়ি জন্মাতে শুরু করেছে, সেদিকে তাকিয়ে অবনী বড় করে শ্বাস টানল। বুক ভরে গ্রহণ করল মিষ্টি সুবাস, মিশ্রিত পবন। সেই অনুভূতি সুন্দর, বড্ড বেশি সুন্দর। অবনীর মনে হতে লাগলো পৃথিবীর সবটুকু প্রশান্তি আলগোছে তার নিকট আত্মসমর্পণ করেছে। সে খেয়াল করে দেখল ছাদের অন্যদিকে জারিফ দাঁড়িয়ে আছে। অবনীর উপস্থিতি টের পেয়েও সেই এদিকে আসেনি। এই ছোট্ট ব্যাপারটা অবনীকে ভিতর থেকে কিছুটা নরম করলো। লোকটাকে যতটা খারাপ সে ভেবেছিল সে বোধহয় ততটাও খারাপ না। সেদিকে তাকিয়েই হাতের কফি মগে আনমনে একবার চুমুক বসালো, অতঃপর কয়েকবার এগিয়ে মৃদু স্বরে বলল, কথার সাথে সাথে কফিটাও দেখি ভালোই বানাতে পারেন। প্রথমবারের মতো অবনীর স্বাভাবিক গলায় বলা কথাটা জারিফকে কি একটু হাসালো। উল্টো ঘুরে থাকায় তার ঠিকঠাক ঠাহর করা গেল না। একদম পাশে মেয়েলি ছায়া দেখেও জারিফ চাঁদের থেকে চোখ সরালো না। সেদিকে তাকিয়ে বলল, প্রশংসা করছেন? অবনী এবার জবাব দিল না। গাঢ় নীরবতায় কিছুটা সময় পথ হারালো। জারিফ কি ভেবে নিজে থেকেই বলল, অল্প একটু। বেশি দুষ্টুমির জন্য ভাড়াটে ক্ষমা প্রার্থী। বাব্বা, নিজ থেকে সরি বলছেন? অবনীর আশ্চর্যতা ছাপিয়ে জারিফ হুট করেই বলে উঠল, সে তো কেউ নিজ থেকে প্রশংসাও করেছে। কই, সেই বেলায় আমি কি কিছু বলেছি? অবনী এবার মৃদু হেসে ফেলল। তার হাসির ব্যাপারটা টের পেয়ে জারিফ ঘাড় ঘুরালো। অত্যন্ত নাটকীয় সুরে বলল, আপনি দেখি হাসতেও পারেন। অবনীর কপালে ভাঁজ সৃষ্টি হলো। কৌতূহল নিয়ে জানতে চাইল, হাসতে না পারার কি আছে? ব্যাচেলর বিড়ম্বনা আছে। জারিফের মুখে এই কথা শুনতেই অবনীর শক্ত খোলসটা ভেঙে গেল। মুহূর্তেই সে শব্দ করে হেসে উঠল। সেই হাসির শব্দে নিশীথের নিস্তব্ধতা যেন এক লোহমায় গড়িয়ে গেল। অবনী আজ চশমা পরেনি। তাকে দেখতে অন্যরকম লাগছে, ভীষণ অন্যরকম। চাঁদের আলোয় এক রমণীর হাস্যোজ্জ্বল মুখপানে তাকিয়ে জারিফ কথা সাজালো, হাসলে আপনাকে খুবই সুন্দর দেখায়। সামান্য এক বাক্য, তবুও অবনীর গাল অকারণ কেমন গরম হয়ে উঠল। জারিফের মুগ্ধ দৃষ্টির সামনে সে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। মগ হাতে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। অদ্ভুতভাবে এবার আর তাকে আগের মতো বিরক্ত হতে দেখা গেল না, আবার মুখশ্রী মাঝে কোনোরকম ক্ষোভের রেশও পাওয়া গেল না। বরং সংজ্ঞাহীন এক হাসিতে তার অধর যুগল প্রসারিত হলো। আজ একদম সকাল সকাল অবনী ছাদে এসেছে। তার দুই হাতে দুটো বড় কাচের বয়াম, তাতে আমেনা বেগমের স্পেশাল আমের আচার। আচারের বয়ামগুলো রেলিং এর ধারে সাবধানে রাখতে রাখতে অবনী গুনগুন করে একটা সুর বাজছিল। আজ তার মনটা অকারণেই বেশ ফুরফুরে হয়ে আছে। হোস্টেল যাওয়ার ব্যাগটা সকালে সে আলমারির ভেতরে ঢুকে এসেছে, সেটার আর প্রয়োজন আছে বলে মনে হয় না। পরিচিতর শুরুটা যে অদ্ভুত ঘটনা দিয়ে হয়েছিল, পরিচয় পাওয়ার পর সবটা ঠিক ততটাই সহজ হয়ে উঠেছে। অবনীর ভাবনার সুতো কাটে এক ছটাক পানির ঝাপটায়। ঘটনার আকস্মিকতায় সমস্ত সুর আর স্নিগ্ধতা যেন এক নিমেষেই উবে গেল। কনকনে ঠান্ডা পানি তার ঘাড়ে বেয়ে নামতেই সে আর্তনাদ করে উঠল। পিছনে তাকাতে দেখতে পেল জারিফকে। তার হাতে নীল রঙের একটা পাইপ। এই পাইপটা গাছে পানি দেওয়ার জন্য লাগানো হয়েছে। কিন্তু এটা জারিফের হাতে কি করছে? সে কি গাছে পানি দিচ্ছিল নাকি? গত রাতে জারিফের ঘুম হয়নি। সকাল সকাল গোসল সেরে করার মতো কোনো কাজ না পেয়ে সে ছাদের কার্নিশ ধরে সবগুলো টবে পানি দিতে শুরু করে। এরই মাঝে সে অবনীকে দেখতে পায়। চুলগুলো এলোমেলো করে খোঁপায় বাঁধা, পরনে একটা হলদে কামিজ। সকাল সকাল হলদে পাখির কিচিরমিচির শুনে বিমোহিত হলো সে। ধ্যান হারিয়ে তার দিকে পা বাড়ালেই ঘটে অঘটন। হাতের পাইপটা বেকাবু হয়ে ভুল করে
সেদিকেই পানি ছিটায়। সেকেন্ড ব্যবধানে পাইপটার মুখ অন্যদিকে ঘুরিয়ে দিলেও বিপদ ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। সম্মুখে অবনীকে ভেজা অবস্থায় দেখে সে অপ্রস্তুত হলো। অতিশয় নির্দোষ ভঙ্গিতে বলল, হুট করেই পাইপটা ছুটে গিয়েছিল, একদম বুঝতে পারিনি। জারিফ মিথ্যে বলছে বলে মনে হলো না। অবনীর মনে পড়ল তাদের প্রথম সাক্ষাতের কথা। ভাগ্যকে ঘুরে ফিরে সেই একই ঘটনার পুনরাবৃত্তি করল। ভেজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে সে মেয়েকে রাগ দেখিয়ে চেঁচিয়ে বলল, ফাজলামো করার আর জায়গা পান না। ৪ চোখ নিয়েও ৬ ফুটের একটা মানুষকে দেখতে পেলেন না বলেই চোখ কি কপালে নিয়ে ঘোরেন। বিভ্রান্ত জারিফের অপ্রস্তুত দশা হুট করেই কেটে গেল। কিছু একটা মনে পড়তেই সে অধর কামড়ে হাসল। পাইপটা মেঝেতে রেখে হাত ঝাড়তে ঝাড়তে বলল, রিভেঞ্জ ইজ আর্ট ইজ বেস্ট সার্ভড কোল্ড। বুঝলেন মিস অবনী, প্রথম দিনের এক বালতি ময়লা জলের শোধ ১ ছটাক ফ্রেশ জল দিয়ে নিলাম। মানতে হবে মনটা আমার এই জলের মতোই পরিষ্কার। অবনী চোখ দুটো ছোট ছোট করে তাকালো, সন্দেহ নিয়ে বলল, তাহলে কি এটা ইচ্ছাকৃত ভুল? জারিফ জিভ দিয়ে দাঁত কাটল। ভাবটা এমন, মস্তিষ্ক বড় কোনো ভুল হচ্ছে। বাঁ হাতে চুলগুলো ঠিক করতে করতে বলল, আমার ঘাড়ে কটা মাথা যে ইচ্ছে করে আপনার গায়ে জল ঢালবো। দুজনার ঝগড়াটা যখন বেশ জমে উঠেছে ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো মকবুল সাহেবের গগনবিদারী হুংকার, আমেনা, আমি বলছি আজ দুপুরের রান্না হবে খাসির মাংস। সেই কথা অমান্য করে এই গরমে তুমি লাউ চিংড়ি রাঁধছো কোন সাহসে? পাল্টা জবাব আসতেও দেরি হলো না। আমেনা বেগম তীক্ষ্ণ স্বরে বলে উঠলেন, আমার যা খুশি আমি তাই রাঁধবো। প্রেশার হাই করে খাসি খেয়ে পটল তোলার শখ হয়েছে, তা তুললে তোলো, কিন্তু আমি এই বয়সে বিধবা হতে পারবো না। জারিফ আর অবনী এক মুহূর্তে একে অপরের দিকে তাকিয়েই দৌড়ে নিচে নামলো। ড্রয়িং রুমে তখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাইরেন বাজছে। মকবুল সাহেব পাঞ্জাবি পরে দরজার পাশে দাঁড়িয়ে ধর্মঘট করেছেন। জারিফ পরিস্থিতি সামলাতে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে বিজ্ঞের মতো বলল, আঙ্কেল, প্রেশার তো আপনার বাড়বে না, বাড়বে আমার। মকবুল সাহেব অবাক হয়ে বললেন, কেন? কারণ আমি তো লাউ খাই না। মকবুল সাহেব মুহূর্তেই গোলে জল দল ভারী হওয়ার বড় গর্ব করে তিনি স্ত্রীর দিকে তাকালেন। আমেনা বেগম প্রায় সাথে সাথে বললেন, ধুর, তোমার জন্য কি লাউ রাঁধছি নাকি? রাঁধছি তো এই লোকের জন্য। জারিফ এবার গলায় মায়া ঢেলে বলল, থাক না আন্টি, একটা দিনই তো, আজ একটু ছাড় দিন। কাল থেকে টানা ১ সপ্তাহ শুধু লাউ রাঁধবেন, তাহলেই হলো। আমেনা বেগমের বুদ্ধিটা পছন্দ হলো। একদিন ছাড় দিয়ে আগামী ১ সপ্তাহ পুরোটাকে টাইট দেওয়ার প্রস্তাবে রাজি হয়ে গেলেন তিনি। জারিফের দ্রুততায় কিছুক্ষণের মাঝেই রণক্ষেত শান্ত হয়ে এলো। ব্যাপারটা নিয়ে বড়াই করতেই সে পরনের টি-শার্টের কলারটা সামান্য উঁচিয়ে নিল। অবনী অবাক হয়ে চেয়ে রইল তার দিকে। সারা সন্ধ্যা কমিক বুকের কাজ সেরে সদ্যই টেবিল ছেড়েছে জারিফ। আড়মোড়া ভেঙে আলসে পায়ে সে ঘর জুড়ে পায়চারি করছে। বাইরে বোধহয় আজ ঝড় আসবে। হু হু শীতল সমীকরণে জারিফের ছাদ ঘরটা বরফ ঠান্ডা হয়ে আছে। জারিফ ফোনটা বন্ধ করে দিল। যেখানে প্রকৃতি নিজে সব দিচ্ছে সেখানে কৃত্রিমতার আর দরকার কি? জারিফ ঘরের দরজাটা খোলাই রাখে। খোলা দরজার ওপাশে তাকিয়ে তার কেন যেন মনে হলো ছাদে কেউ যেন হাঁটছে। ফোন হাতড়ে চট করেই সে সময়টা দেখে নিল। রাত্রি প্রায় ১টা বাজছে। অথচ এবারে সবাই ১১টার মধ্যে খাবার খেয়ে শুয়ে চলে যায়। জেগে থাকলে অবনী থাকে, তবে সে তো অকারণে ছাদে আসে না। তাহলে কে এলো? আবছা অন্ধকার আর সোডিয়ামের আলোর মাখামাখি হয়ে আছে ছাদ। অবনী আজ কোনো অজানা কারণে একটা টুকটুকে লাল রঙের শাড়ি পরেছে। শাড়ি পরতে কোনো বিশেষত্বের প্রয়োজন পড়ে না। মেয়েরা কারণে অকারণে শাড়ি পরে, অবনীও তার ব্যতিক্রম নয়।
তাই তো নির্ঘুম রাত্রি বিলাসের নামে আজ হুট করেই একটু শাড়ি পরে নিল। শাড়ি পরলে মন এমনিতেই ভালো হয়ে যায়। এই প্রফুল্ল মন নিয়ে সে ছাদে এসেছে। উদ্দেশ্য ফুলবাগানের গোলাপের একটা কুঁড়ি খোঁপায় গোজা। জারিফের ব্যাপারটা তার মাথাতেই ছিল না। আকস্মিক তাকে দেখতে পেয়ে অবনী কেমন জড়তা অনুভব করলো। মনে হলো লোকটা ভাববে তাকে দেখতেই অবনী শাড়ি পরেছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। নিজেকে সামলে সে হাতে থাকা গোলাপের কুঁড়িটা খোঁপায় গুজল। জারিফের পরনে কালো একটা শার্ট। শার্টটা বোধহয় ঘর থেকে বের হওয়ার সময় সে গায়ে জড়িয়েছে। তার উপরের দিকের দুটো বোতাম এখন উন্মুক্ত। সচরাচর তাকে এভাবে শার্ট পরতে দেখা যায় না। অবনী খেয়াল করলো লোকটা বড্ড হাবাতের মতো তাকিয়ে আছে। লাল শাড়িতে মোড়া পরিস্ফুটিত গোলাপের মতো মেয়েটিকে দেখে জারিফকে চোখের মণি যেন স্থির হয়ে আছে। ইহজগতিক ধ্যান হারিয়ে সে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, অহেতুক লাল শাড়ি পরছেন যে? কাউকে খুন করার পরিকল্পনা আছে নাকি? অবনী কি একটু চমকে উঠল নাকি? জারিফের থেকে সে এমন কিছু আশা করছিল। মুহূর্তে ভ্রু নাচিয়ে জানতে চাইল, নিজের বাড়িতে শাড়ি পরতেও কি এবার থেকে আপনার পারমিশন লাগবে? জারিফ ঘাড় চুলকে হেসে ফেলল। অতঃপর এক ছুটে ঘরের দিকে গিয়ে একটা চাবি আনলো। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে থাকা জারিফকে দেখে অবনী থমকে গেল। লোকটা কি তাকে এড়িয়ে যাচ্ছে? কৌতূহল নিয়ে সে জানতে চাইল, মাঝরাত্রে যাচ্ছেন কোথায়? জারিফের ব্যস্ত পা থেমে গেল। কানে এলো অদ্ভুত এক স্বর, গলা শুকিয়ে গেছে, একটু আইসক্রিম খেতে যাব। অবনী কিছুক্ষণ ভাবলো, তারপর হুট করেই নিজেও তার পিছু করতে শুরু করলো। জারিফ প্রথমে ভাবলো সে গেটে তালা দিতে আসছে, কিন্তু বিনা নোটিশে তাকে বাইকের পিছনে উঠতে দেখে সে পুরো দস্তর আশ্চর্য হলো। জানতে চাইলো, আপনি কোথায় যাচ্ছেন? বলা তো যায় না। ভাড়াটে আবার কিছু চুরি টুরি করে পালাচ্ছে নাকি, তাই পাহারা দিতে যাচ্ছি। জারিফ ঠোঁট চেপে হাসি আটকালো কিছুটা, থেমে থেমে বলল, কিন্তু আমি তো শুধু একটাই আইসক্রিম কিনবো। সমস্যা নেই, একটাতেই চলবে। জারিফ বাইকের আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে অবনীকে। সেদিকে তাকিয়ে সে বাইক স্টার্ট দিল। খুব ধীর গলায় বলল, আপনার বাবা যদি এই খবর পান, তবে কাল সকালে পত্রিকার হেডলাইন হবে, বাড়িওয়ালার মেয়েকে নিয়ে পালাচ্ছে সদ্য ভাড়া নেওয়া এক তেদর ব্যাচেলর। কথাটা শেষ করে দুজনেই খিলখিলে হাসিতে মেতে উঠল। সেই হাসিতে প্রকৃতিও সায় দিল। এক পশলা শীতল সমীকরণ ছুঁয়ে গেল দুজনকেই। জারিফ বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে বলল, চুলগুলো খুলে দিন। অবনী বোকার মতো জানতে চাইল, কেন? জারিফ সামনে তাকিয়ে মৃদু হাসলো, জবাবে বলল, চুলগুলো মুক্ত বাতাসে এলোমেলো উড়ুক, বাতাসের গায়ে সেই অবাধ্য চুলের গান মিশুক, প্রতিটি খবরের কাগজে কাল হেডলাইন হোক, খোলা চুলে আপনাকে দারুণ মানায়। অবনী টের পেল তার হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে হাড়ে ছুটছে তীব্র বাতাসের শোঁ-শোঁ শব্দ ছাপিয়ে। সেই লাফডাপ শব্দ তার কানে দামামা বাজাচ্ছে। শুকনো ঢোক গিলে সে নিঃশব্দে খোঁপাটা খুলে দিল। হু হু বাতাসে অবনীর দীর্ঘ কেশরাশি আছড়ে পড়ল জারিফের কাঁধে। জারিফ বাইকের গতি কিছুটা কমিয়ে দিল। অন্ধকারের বুক চিরে তারা এগোতে থাকলো, নাম না জানা এক অজানার পথে। পেছনে পড়ে রইল একরাশ টকঝাল সম্পর্ক, সঙ্গ দিল ব্যাচেলর বিড়ম্বনা থেকে শুরু হওয়া এক নতুন গল্পের পথধ্বনি। সমাপ্ত গল্প ব্যাচেলর বিড়ম্বনা গল্পের শেষ অংশ লেখা বর্ণপ্রিয়া।